রাস্তা দিয়ে হাঁটছেন, পার্কে বসে আছেন কিংবা রেস্টুরেন্টে খাচ্ছেন, হুট করে একজন এসে ক্যামেরা ধরলো আপনার মুখের সামনে, তারপর সেই ভিডিও রসালো শিরোনামে আপলোড হলো ফেসবুক বা ইউটিউবে। আপনি হয়তো জানেনও না, আপনার অজান্তেই আপনি হয়ে গেছেন ট্রলের শিকার। কিন্তু এখন থেকে এই ক্যামেরা সন্ত্রাস আর চলবে না, কারণ অনুমতি ছাড়া ভিডিও ধারণ আর প্রচার করলে মাত্র 90 দিনেই ঠিকানা হতে পারে জেলখানা। কি আছে নতুন এই 2026 সালের সাইবার সুরক্ষা আইনে, চলুন জেনে নেওয়া যাক। গত 10ই এপ্রিল সংসদে পাশ হয়েছে সাইবার সুরক্ষা আইন 2026। আর গতকাল 21শে এপ্রিল সংসদের প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা 3 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালির এক প্রশ্নের জবাবে মন্ত্রী ফকির মাহবুব আনাম দিয়েছেন এক বিস্ফোরক তথ্য। তিনি স্পষ্ট করে দিয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে মোবাইল বা ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে অনুমতি ছাড়া ভিডিও করা এবং তা দিয়ে ব্ল্যাকমেইলিং বা চাঁদা দাবির দিন শেষ। এখন থেকে এ ধরনের অপরাধের বিচার হবে ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে। যদি ডিজিটাল মাধ্যমে ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানির উদ্দেশ্যে কোনো ভিডিও প্রচার করা হয় কিংবা হুমকি দেওয়া হয়, তবে সেটি সরাসরি অপরাধ। ধারা 25(2) অনুযায়ী শাস্তি 2 বছর জেল বা 10 লাখ টাকা জরিমানা। আর ভুক্তভোগী যদি নারী বা শিশু হয়, তবে শাস্তি বেড়ে 5 বছর জেল এবং 20 লাখ টাকা জরিমানা। অনেক সময় ভিডিও ডিলিট করার নামে টাকা চাওয়া হয়, একে ধরা হবে সাইবার প্রতারণা, ধারা 22। এর শাস্তি 5 বছর জেল আর 50 লাখ টাকা পর্যন্ত জরিমানা। সবচেয়ে ভয়ের খবর হলো ধারা 35। পুলিশ চাইলে পরোয়ানা ছাড়াই অভিযুক্তের কম্পিউটার, মোবাইল বা ডিভাইস জব্দ করতে পারবে এবং গ্রেফতারও করতে পারবে। সবচেয়ে নাটকীয় পরিবর্তনটা এসছে তদন্তের সময়সীমায়। ধারা 32 অনুযায়ী অভিযোগ পাওয়ার পর মাত্র 90 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, অর্থাৎ মামলা ঝুলে থাকার সুযোগ কম, বিচার হবে দ্রুত। অনেকে ভাবতে পারে ভিডিও করে ডিলিট করে দিলেই তো হলো, কিন্তু আধুনিক প্রযুক্তির কাছে হার মানতে হবে অপরাধীকে। মন্ত্রী জানিয়েছেন, এবার সাইবার অপরাধ রুখতে মাঠে নামছে সোয়ার এবং ইডিআর এর মতো অত্যাধুনিক ক্লাউড ভিত্তিক সিকিউরিটি সলিউশন। এই প্রযুক্তিগুলো অনেকটা ডিজিটাল গোয়েন্দার মতো কাজ করে। কেউ ইন্টারনেটে কোনো ক্ষতিকর ভিডিও বা ব্ল্যাকমেইলিং কন্টেন্ট ছড়ানোর চেষ্টা করলেই এই সিস্টেমগুলো রিয়েল টাইমে তা শনাক্ত করে ফেলবে। শুধু তাই নয়, ডিজিটাল ফরেনসিক ল্যাবের মাধ্যমে ডিভাইসের উৎস এবং সঠিক পরিচয় বের করা হবে মুহূর্তের মধ্যেই। যারা মনে করেন বিদেশের মাটিতে বসে বাংলাদেশের নাগরিকদের নিয়ে মানহানিকর ভিডিও বানিয়ে পার পেয়ে যাবে, তাদের জন্য আছে কড়া বার্তা। 2026 সালের এই আইনের ধারা 48 অনুযায়ী বিদেশি অপরাধীদের শনাক্ত করতে পারস্পরিক সহায়তা আইন 2012 প্রয়োগ করা হবে, অর্থাৎ ইন্টারপোল বা আন্তর্জাতিক তদন্ত সংস্থাগুলোর সহযোগিতায় বিদেশের মাটিতেও চলবে আইনি প্রক্রিয়া। গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে সরকার এখন আন্তর্জাতিক পর্যায়ে তথ্য ও লগ আদান প্রদান করতে পারবে। ভিউ বাড়াতে গিয়ে অন্যের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি নষ্ট করা কোনো সৃজনশীল কাজ নয়। 2026 সালের এই আইনটি মূলত সাধারণ মানুষকে ডিজিটাল হ্যারাসমেন্ট থেকে রক্ষা করতেই আনা হয়েছে। এই আইনের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর স্বচ্ছতা এবং গতির সমন্বয়। অনেকের মনেই ভয় ছিল যে অভিযোগ করলে কি আসলেই প্রতিকার পাওয়া যাবে। নতুন আইনের ধারা 8 অনুযায়ী জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক এখন সরাসরি বিটিআরসি-কে নির্দেশ দিয়ে যে কোনো ক্ষতিকর ভিডিও বা কন্টেন্ট মুহূর্তেই ব্লক করার ক্ষমতা রাখেন। তবে ক্ষমতা যেন অপব্যবহার না হয়, সেজন্য ব্লক করার 3 দিনের মধ্যে ট্রাইব্যুনালের অনুমতি নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি কি কি কন্টেন্ট ব্লক করা হলো তা জনসমক্ষে প্রকাশ করার বিধানও রাখা হয়েছে। ফলে একদিকে যেমন ভুক্তভোগী দ্রুত মুক্তি পাবেন, অন্যদিকে ডিজিটাল ফরেনসিক ল্যাবের সংগৃহীত আন্তর্জাতিক মানের প্রমাণ অপরাধীকে আদালত থেকে পার পাওয়ার আর কোনো সুযোগই দেবে না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের ব্যক্তিগত কাজে বাধা দেন বা জোর করে প্রশ্ন করেন। এই বিষয়টিকে ধারা 35-এর আওতায় আনা হতে পারে যদি এটি হয়রানির পর্যায়ে পড়ে। এই নতুন আইন নিয়ে আপনার মতামত কি? সাধারণ মানুষের নিরাপত্তা নাকি কন্টেন্ট ক্রিয়েটরদের বাধা? কিভাবে দেখছেন আপনি? কমেন্টে আপনার রায় দিন।